8 মাসের অন্তঃসত্ত্বা মিলি রান্নাঘরে রান্না করছে। এমন সময় মিলির শাশুড়ি ইমা বেগম এসে বলল, বেলা কয়টা বাজে, এখনো তোমার সকালের নাস্তা রেডি হয়নি? মিলি বলল, মা আমার শরীরটা খারাপ করছে, তাই আজ সকালে উঠতে পারিনি, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার নাস্তা দিয়ে দিচ্ছি। মিলির কথা শুনে ইমা বেগমের রক্ত মাথায় উঠে গেছে। কি করবে কিছু বুঝে উঠতে না পেরে চুলার উপরে রাখা রান্না করা খাবারের পাতিলটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে। ইমা বেগম চিৎকার করে বলতে লাগলো, মুখের উপর তর্ক করো, দিন দিন তোমার সাহস বেড়েই যাচ্ছে। ইমা বেগমের চিৎকার শুনে জবা রান্নাঘরে ছুটে আসে। জবা রান্না করা খাবারের পাতিল পড়ে থাকতে দেখে বলল, কি হয়েছে মা? জবার কথা শুনে ইমা বেগম বলল, নবাবের ঝি বাড়িতে এসেছে, সকাল 9টা বাজে, এখনো নাস্তা রেডি করতে পারেনি। ওনাকে কিছু বলা যায় না, কিছু বলতে গেলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, মুখের উপর তর্ক করে। বেয়াদব মেয়ে, বাবা মা তোমাকে কিছু শিখিয়ে দেয়নি শ্বশুরবাড়ির মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হয়? জবা বলল, ভাবি তোমাকে কতদিন না করেছি, মায়ের মুখে মুখে তর্ক করবে না। মিলি কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে যেমন মা তেমনি মেয়ে, বিয়ে হয়েছে স্বামীর ঘর করতে পারেনি, এখন বাবার বাড়িতে পড়ে আছে, ভাইয়ের উপর খাচ্ছে আর মায়ের সাথে তাল মিলিয়ে ভাই বউয়ের সাথে যাতা ব্যবহার করছে। একটু তো লজ্জা থাকা দরকার মানুষের। একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এরকম আচরণ কিভাবে করে মানুষ? জবা আবারও বলল, এখন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি নাস্তা রেডি করো, বুধায় পেট চুচু করছে, বলে মাকে টেনে নিয়ে রান্না করে বের হয়ে গেল জবা। মিলি মেঝেতে ফেলে দেওয়া খাবার পরিষ্কার করতে লাগলো। ঝাড়ু হাতে মিলি ড্রয়িং রুমে ঝাড়ু দিচ্ছে। মিলি হচ্ছে এই বাড়ির বড় বউ। মিলির স্বামী লিমন বিদেশ থাকে। বিয়ের কয়েকদিন পরে লিমন বিদেশে চলে যায়। প্রেগনেন্টের খবর শুনে লিমন অনেক খুশি হয়েছিল। দিনে 1-2 বার ফোন করে মিলির খবর নিত। এমন সময় জবা ড্রয়িং রুমে এসে মিলিকে বলল, ভাবি বাথরুমে কিছু কাপড় ভেজানো আছে, তুমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর কাপড়গুলো কেচে দাও। মিলি বলল, 8 মাসের প্রেগনেন্সি নিয়ে কি আমি কাপড় কাচতে পারবো? তুমি তো সারাদিন কোনো কাজ করো না, তোমার কাপড়গুলো তুমি ধুয়ে নিলে কি হয়? জবা বলল, দেখো ভাবি, দিন দিন তোমার সাহস বেড়েই চলেছে। এখানে সাহসের কি আছে? আমার শরীর খারাপ, তুমি তো দেখতেই পাচ্ছ, এই শরীর নিয়ে আমি কাপড় কাচবো কিভাবে? এমন সময় মিলির শাশুড়ি ইমা বেগম এসে হাত করে মিলির গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, এত বড় সাহস তোমার, আমার মেয়ের মুখে মুখে তর্ক করো? যাও, এক্ষুনি যাও, গিয়ে কাপড়গুলো কেচে রোদে শুকিয়ে দিয়ে এসো। মিলি আর কোনো কথা না বলে কাপড় কাচার জন্য বাথরুমের দিকে চলে গেল। ইমা বেগম ও জবা তাদের রুমের দিকে চলে গেল। রাতে মিলি বেডরুমে শুয়ে আছে। মিলির শরীরটা খুব বেশি খারাপ, সারাদিন পরিশ্রম করার পর শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে। এমন সময় মিলির ফোনে ফোন দিল মিলির স্বামী লিমন। মিলি ফোন রিসিভ করতেই লিমন বলল, কেমন আছো মিলি? মিলি বিষণ্ণ মনে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? লিমন বলল, এই তো আল্লাহর রহমতে ভালোই আছি, তোমার পেটে আমার অনাগত বাবুটা কেমন আছে? মিলি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আছে, তোমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে, এই মুহূর্তে আমার পাশে তোমার থাকাটা জরুরি ছিল। লিমন বলল, জানি, আমি জবাকে বলে দিয়েছি তোমার খেয়াল রাখার জন্য, মাকেও বলে দিয়েছি তোমার যেন কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে। তোমার মা তোমার বোন খুব খেয়াল রাখছে, আমার যাতে একটুও কষ্ট না হয় সেজন্য তোমার মা আর বোন বাসার সব কাজ করছে। আচ্ছা লিমন, তুমি কবে আসবে? লিমন বলল, লক্ষ্মী সোনা, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবো। মিলি বলল, আমিও চাই তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, আমার খুব ইচ্ছা করছে তোমার মুখে মাথা রেখে একটু ঘুমোতে। লিমন বলল, আমার জন্য দোয়া করো, তাহলে আজ রাখলাম মিলি। এটা বলেই ফোন কেটে দিল। মিলি দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। একটা মেয়ের জীবন কতটা বিচিত্র, মন একটা মেয়ের জীবন যে কতটা বিচিত্র সেটা কেউ বুঝতে পারে না, একমাত্র ভুক্তভোগী নারী জানে একটা নারীর জীবন কতটা কঠিন। পরদিন সকালে মিলি ঘরের ফ্লোর মুছতে লাগলো। এমন সময় কলিং বেল বেজে উঠলো। কলিং বেলের শব্দ শুনে মিলির শাশুড়ি ইমা বেগম দরজা খুলে দিল। দরজা খুলে দিতে মিলির বাবা মমিন খান ও ছোট বোন রিমি রুমের ভিতরে প্রবেশ করলো। রুমের ভিতর প্রবেশ করেই মমিন খানের চোখ পড়লো মিলির উপর। নিমেষের মধ্যেই মমিন খানের দুটি চোখ জলে ভিজে উঠলো। অনেক যত্নে পালিত নিজের রাজকন্যাটি আজ কারো বাড়ির চাকরানি। 8 মাসের সন্তান পেটে নিয়ে শ্বশুর বাড়িতে ঘর মুছছে মিলি। মমিন খান অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে বলল, আয় মা, আমার একটু বুকে আয়। মিলির দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে, তবু বাবার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলো না। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বাবাকে বুকে জড়িয়ে ধরলো মিলি। মমিন খান মিলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তোকে নিতে এসেছি মা, আমি তোকে এখানে রেখেছিলাম, ভেবেছিলাম তোর শাশুড়ির যত্নে হয়তো তুই এখানে ভালো থাকবি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে এটা তোর শ্বশুর বাড়ি। চল মা, আমি তোকে এখানে নিয়ে যাবো। মমিন সাহেব ইমা বেগমের দিকে লক্ষ্য করে বলল, বেআইন সাহেব কিছু মনে করবেন না, আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। বলেই এক কাপড়ে মিলিকে মমিন সাহেব ঘর থেকে বের করে নিয়ে গেলেন। মিলির ছোট বোন রিমি পেছনে পেছনে বের হয়ে গেল। ড্রয়িং রুমে লিমন, ইমা বেগম ও জবা বসে আছে। ইমা বেগম বলল, বাবা আমি বৌমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু বৌমা বলল সে এখানে থাকবে না, সে তার বাবার বাড়িতে চলে যাবে, আমি তাকে কিছুতেই আটকাতে পারিনি। জবা বলল, ভাইজান আমিও বলেছি এখানে থাকার জন্য, এখানে আমি আছি, মা আছে, আমরা সবাই তো তার সেবা করতে পারবো, কিন্তু ভাবি আমাদের কারো কথা না শুনে বাবার বাড়ি চলে গেল। লিমন বলল, চুপ করো তোমরা দুজন মিলির সাথে কি করেছো না করেছো আমি সবকিছু জানি। নিচের বাসার খালা আমাকে সবকিছু খুলে বলেছে। 8 মাসের প্রেগনেন্ট একটা মেয়েকে দিয়ে তুমি নিচের বাসার সব কাজ করিয়েছো, বুয়ার মতো ব্যবহার করেছো মিলির সাথে। ইমা বেগম বলল, কি বলছিস এসব? আমরা তোর বউয়ের সাথে এরকম ব্যবহার করতে যাবো কেন? লিমন বলল, চুপ করো মা, তোমার লজ্জা থাকা উচিত, তোমারও তো একটা মেয়ে আছে যাকে তুমি বিয়ে দিয়েছো, কিন্তু স্বামীর সংসার করতে পারেনি, ভাইয়ের উপর পড়ে আছে এই বাড়িতে। জবা লজ্জায় মাথা নিচু করে বসে আছে, ভাইয়ের চোখের দিকে চাইতে পারছে না জবা। লিমন বলল, মা একটা কথা শুনে রাখো, আজ থেকে তোমরা এই বাড়িতে থাকবে। যে বাড়িতে আমার অনাগত সন্তানের মায়ের স্থান হলো না, সে বাড়িতে আমি আর আমার সন্তান থাকতে পারবো না।
লিমনের কথা শুনে ইমা বেগম ও জবা চমকে উঠল। জবা লিমনের কাছে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু লিমন তাদের কোনো কথা না শুনে ট্রলি নিয়ে বাসাকে বের হয়ে গেল। মিলি বিছানায় শুয়ে আছে, মিলির মাথায় জলপট্টি দিচ্ছে মিলির ছোট বোন রিমি। মিলির পাশে বসে হাতে মালিশ করছে বাবা মমিন খান। এমন সময় কলিং বেল বেজে উঠল। এমন সময় আবার কে এলো? রিমি বলল, বাবা তুমি আপুর কাছে বসো, আমি দেখছি কে এসেছে। বলে রিমি দরজা খুলে দেওয়ার জন্য মেইন দরজার দিকে পা বাড়ালো। রিমি দরজা খুলতেই তাড়াহুড়ো করে রুমের ভিতর প্রবেশ করলো লিমন। রিমিকে জিজ্ঞেস করলো, মিলি কোথায়? রিমি বলল, আপু বেডরুমে শুয়ে আছে। লিমন আর কোনো কথা না বলে বেডরুমের দিকে চলে গেল। লিমন বেডরুমে প্রবেশ করতে মিলি উঠে বসার চেষ্টা করলো। তোমার উঠতে হবে না বলেই মিলির পাশে গিয়ে বসলো লিমন। মিলির মাথায় হাত বুলিয়ে দিয়ে লিমন বলল, বাবা এমন অবস্থায় মিলিকে বাসায় রাখা একদম ঠিক হবে না, চলুন ওকে হসপিটালে নিয়ে যাই। মিলি বলল, আমাকে হসপিটালে নিতে হবে না, আমি এখন পুরোপুরি ভালো হয়ে গেছি। লিমন বলল, দেখো মিলি, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। বলেই লিমন যখন উঠে দাঁড়াতে চাইলো, মিলি লিমনের হাতটি ধরে ফেললো। মোমিন খান আর কিছু না বলে রিমিকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। লিমনের চোখের দিকে চেয়ে মিলি বলল, আমি খুবই ক্লান্ত, যদি কিছুটা সময় তোমার বুকে ঘুমোতে পারতাম আমার জীবনের সব ক্লান্তি দূর হয়ে যেত। মিলির এমন কথা শুনে লিমন কি বলবে কিছুই বুঝতে পারছে না। কোনো রকম নিজেকে সামলে নিয়ে মিলির কপালে একটা চুমু দিয়ে বলল, ভুলটা আমারই হয়েছে, আমার আরো আগে তোমার কাছে আসা উচিত ছিল। মিলি বলল, তুমি ঠিক সময় এসেছো, যখন তোমাকে আমার খুব বেশি প্রয়োজন ঠিক তখন তুমি আমার পাশে এসেছো, কারণ তুমি আমার শেষ ভরসা, তুমি আমার শক্তি। মিলির দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এই জল কোনো বিষাদের জল নয়, এই জল যেন পরম আত্মতৃপ্তির জল। মিলিকে জড়িয়ে ধরে লিমন কান্নায় ভেঙে পড়ল। এই কান্না দুটি মনের আকাঙ্ক্ষিত মিলনের কান্না। সম্মানিত দর্শক, মেয়েটা যেই হোক মনে রাখবেন সে কারো মা, সে কারো বোন কিংবা কারো মেয়ে অথবা কারো প্রিয়তমা। তাই নারীকে অসম্মান না করে সম্মান দিতে শিখুন। যদি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।